সো আমাদের মডেলটা হচ্ছে বেসিক্যালি একটা হোম বা একটা হাউস কীভাবে নিজেদের লাইফস্টাইলকে চেঞ্জ করে কীভাবে নিজেদের সোসাইটিকে ইন্সপায়ার করতে পারে একটা ইকো ফ্রেন্ডলি সোসাইটি তৈরি করার জন্য। নমস্কার বন্ধুগণ, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পরিচালনায় বহরমপুর শক্তি মন্দির ক্লাব ময়দানে এক দারুণ এবং ইন্টারেস্টিং বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের মডেল নিজের হাতে তৈরি করে দর্শকদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। সেটাই আজ ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি। যেমন কার্বন পিউরিফিকেশন প্রসেসর, বৃষ্টির জলকে কাজে লাগানো, জলবিদ্যুৎ উৎপাদন, ইলেকট্রনিক্স, বিভিন্ন প্রজেক্ট, আলট্রা মডার্ন কার, প্লাস্টিকের রিসাইকেলিং, পরিবেশ দূষণ রোধ, পানের শরবত এবং পান থেকে চা তৈরি এবং এসব দেখানো, এরকম আরও বিভিন্ন ধরনের প্রজেক্ট আপনাদের দেখাবো। আপনারা শুধু মন দিয়ে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক কিছু নতুন কিছু জানতে পারবেন। তাহলে ভিডিওটা শুরু করা যাক। বহরমপুর বিজ্ঞান মেলা 2024, আয়োজক পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, বহরমপুর বিজ্ঞান কেন্দ্র, স্থান শক্তি মন্দির ক্লাব ময়দান। কোথায় কি প্রজেক্টগুলো দেখাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। চুম্বক, এটা পরিবাহী যদি আপেক্ষিক গতি দ্বারা ঘোরানো হয় তাহলে তড়িৎচলক বল সৃষ্টি হয়। যেমন এটাকে যদি আমরা ঘোরাই, বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, এটা কি ডিসি মোটরের কারণে এটা জ্বলছে। আচ্ছা, এটাকে এতবার ঘোরাতে পারবো না, বাহ্যিক শক্তি বা বাইরের শক্তি আছে, যেমন জলবিদ্যুৎ শক্তি। আমরা এখানে জলবিদ্যুৎ, এটা যেমন হাত দিয়ে ঘোরাচ্ছি, হ্যাঁ, তো ওখানে জল দিয়ে এটাকে ঘোরাচ্ছি, এবার তো ঘোরাতে পারবো না, বাহ্যিক শক্তি বা বাইরের শক্তি আছে, যেমন জলবিদ্যুৎ শক্তি। আমরা এখানে জলবিদ্যুৎ শক্তি। এটা কি মোটর? এটা মোটর, ডিসি মোটর। ওখান দিয়ে যেটা বিদ্যুৎ যেটা হচ্ছে সেটা কি ডিসি হচ্ছে না এসি হচ্ছে? এদিকে ডিসি হচ্ছে। মোটরটার এক্সাম্পল হিসেবে, মডেল হিসেবে এইটাকে করেছে। এটা মেন, স্টেপ 1 আর স্টেপ 2, আর এইটা হচ্ছে পুরো এটা। তো একবার এটা পুরোটা একদম অফ অন করো, ইয়ে করো, এটা অফ অন করো একবার। তার মানে এখানে জলটাকে কাজে লাগিয়ে এখানে বিদ্যুৎ টারবাইনটা ঘুরে বিদ্যুৎ, ঠিক আছে। প্রজেক্টটা ভালো প্রজেক্ট। এখান থেকে একটা ওয়্যার গিয়েছে, নেগেটিভ ওয়্যারটা, ঠিক আছে, এর সাথে কানেক্ট হচ্ছে, গোটাটা কারেন্ট ফ্লো হচ্ছে। আর এইখান থেকে যে পজিটিভটা গেছে এর নেগেটিভের সাথে যুক্ত হয়েছে। আবার এর থেকে যে পজিটিভটা এসছে সেটা ব্যাটারি, সেটা সুইচের সঙ্গে, আর সুইচের থেকে আবার যে ওয়্যারটা বেরিয়েছে সেই ওয়্যারটা হচ্ছে এইটা। তার মানে এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। এবার যখন এই সুইচটা অন করছি, আপনি এইরকম করে নিয়ে যাচ্ছেন, টাচ করছে না, মানে বর্তনীটা পূর্ণ হচ্ছে না, আর এরকম করছেন নাহলে বর্তনীটা পূর্ণ হয়ে যাচ্ছে, সে না আওয়াজটা সুইচটা অন করতে। হ্যাঁ, স্টার্ট। হ্যাঁ, একটা সুযোগ চলে গেল আর দুটো আছে, দুটো হয়ে গেল আর একটা আছে সুযোগ। হয়ে গেছে। আমরা এখানে তৈরি করেছি যে সরকার আমাদেরকে হাজার হাজার মেগাওয়াটের তো সোলার প্যানেল দিচ্ছে, তো সেটা স্টোর করার মতো আমাদেরকে সেল দিচ্ছে না। তো সেই কারণে আমরা দিনের বেলার ক্ষেত্রে সোলার প্যানেল ইউজ করছি এবং সেটার সাহায্যে আমরা পাম্প চালাচ্ছি এবং পাম্পের মাধ্যমে আমরা ট্যাঙ্কি জল লোড করছি। তো এটা দিনের বেলায় হচ্ছে এবং এটাকে ব্যাকআপ হিসাবে আমরা সোলার প্যানেলটা রেখেছি। এবার এটা থেকে যখন জলটা পড়ছে, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তো ফোর্সের ফলে এটা যখন পড়ছে আমাদের বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এবার আমাদের যখন বিদ্যুৎ বেশি দরকার, এটার হাইটটা আমরা একটু বাড়িয়ে দেবো। যখন ফোর্সটা যত বেশি হবে আমাদের বিদ্যুৎ তত বেশি উৎপন্ন হবে।
যতক্ষণ এটাকে অফ করবে ততক্ষণ এর ভিতরে যে নোংরাগুলো এর ভিতরে থেকে যাবে, মুছে বা পড়বে না। আর যখন এটাকে ফেলতে যাইবো বাড়ির একটা পার্টিকুলার জায়গায় অফ করে দিলে ওই সুইচটা অফ করতে হচ্ছে না, আবার তো ম্যানুয়ালি এটা অটোমেটিক করা যাবে। তো এটা কোথা থেকে? এমআইটি, ও মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই সমস্ত প্রজেক্টগুলো এমআইটি না, ইলেকট্রিক। মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি ডিপার্টমেন্টের এখানে অ্যাক্সিডেন্ট রোধের জন্য কি সুন্দর একটা প্রজেক্ট বানিয়েছে ওনারা। এই ট্রেনের ইঞ্জিনটা অটোমেটিক সামনাসামনি চলে আসে যখন, তখন দেখুন এখানে কাট আউট হয়ে যাবে, এখানে অ্যালার্ম হয়ে যাবে, এটা রেডিও অ্যাক্টিভের মাধ্যমে চলে। আচ্ছা আচ্ছা, এর কোনো ফোন বা কিছু দরকার হলো না, অটোমেটিক সেন্স করে বলে দেবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট থিং। দুটো ইয়ে সামনাসামনি চলে এসছে। ইঞ্জিনটাও থেমে যাবে, এর ফলে আমরা অ্যাক্সিডেন্টটা রিডিউস করতে পারছি, এত বড় বড় অ্যাক্সিডেন্ট। দর্শক সাধারণ এবং অন্যান্য যারা রয়েছে মেলায় সবাই উদ্দেশ্যে জানানো যাচ্ছে আমাদের সিঙ্গেল কলেজ থেকে এখানে থ্যালাসেমিয়া টেস্ট করার ব্যবস্থা আছে। যারা থ্যালাসেমিয়া টেস্ট করতে চান তারা আমাদের 7 নম্বর স্টল, আমাদের ঠিক মঞ্চের ডান দিকে একদম কোনায় সেই স্টলে আপনারা চলে আসুন। এখানে টেকনিশিয়ান রয়েছে, সেখানে থ্যালাসেমিয়া টেস্টের ব্যবস্থা রয়েছে। যদি কারো আগ্রহ থাকে আপনারা থ্যালাসেমিয়া টেস্ট করতে পারেন, কোনো পয়সা লাগবে না। যাদের আগ্রহ রয়েছে থ্যালাসেমিয়া টেস্ট করার তারা থ্যালাসেমিয়া টেস্ট করাতে পারেন। আমাদের মঞ্চের ঠিক ডান দিকে কোনায় একদম 7 নম্বর স্টলে সেখানে থ্যালাসেমিয়া রয়েছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে সেখানে থ্যালাসেমিয়া টেস্ট করাতে পারেন। যখন সেপটিক ট্যাঙ্কের আশেপাশে ঘোরাঘুরি করছিলাম তখনই দেখছিলাম যে সেখানে প্রচুর পরিমাণে মশা। তখনই আমাদের এই ভাবনাটা এলো যে এত মশা আসছে, এই কারণে তো আমাদের ডেঙ্গুও হতে পারে। এমনকি আমাদের ডেঙ্গুও হয়েছিল, যার ফলে এটাকে তো এবার এর প্রকোপটা তো কমাতে হবে, ডেঙ্গু হওয়ার প্রকোপটা। যেই কারণে আমরা ভেবেছিলাম এর কোনো একটা প্রতিরোধ দরকার, এর কোনো একটা নানা নর্দমা স্প্রেড তো চলছে, কিন্তু এইটার কথা তো ভাবছে না। আটকে গেছে বোধহয় পাইপ লাইনটা কোথাও, মশাটা বাড়ছে, আসছে অল্প অল্প করে। কোন এক জায়গায় আটকে আছে। ঠিক আছে, আর ফেলতে হবে না। যার ফলে এখানে এটা আমরা মাটির নিচে ব্যবহার করতে পারছি, যার ফলে মাটির উর্বরতা বাড়ছে। আর দিতে হবে না, আমাদের ছিদ্রর পরিমাণটা এমন করতে হবে যেটাতে জলটা ঢুকতে পারে কিন্তু মশাগুলো না ঢুকতে পারে। মানে যদি খুব বড় ফুটো হয় তাহলে জলের সঙ্গে সঙ্গে মশাটাও ঢুকে যাবে, আবার যদি খুব ছোট ফুটো হয় তাহলে জলটা ঢুকতে পারবে না। ওই জন্য আমরা এমন একটা মানে চাক্ষুষ একটা পরিমাণ নিয়েছি যে না এই মাপটা দেখলে এখানে জল ঢুকতেও পারবে কিন্তু মশা ঢুকতে পারবে। নমস্কার, আমি সৌভিক বিশ্বাস, লাধুরাম তোষণীবাদ সারদা বিদ্যামন্দির স্কুলের নবম শ্রেণীর ছাত্র। আমি সায়ক ঘোষ, লাধুরাম তোষণীবাদ সারদা বিদ্যামন্দিরের নবম শ্রেণীর ছাত্র। মানে প্রজেক্টে আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে একটা নতুন ভাবনাকে তুলে ধরার, যেটা হলো একটি মাল্টিপারপাস কার। মানে এই গাড়িটি মাল্টিপারপাস হওয়ার কারণে অনেক কটা বৈশিষ্ট্য সম্বলিত একটা গাড়ি। আর এই গাড়িটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমরা একটি ওয়াইফাই ক্যামেরা সেট করেছি।
এই ক্যামেরাটা মোবাইলের সঙ্গে সরাসরি কানেক্টেড হওয়ার কারণে এর একটা নির্দিষ্ট রেঞ্জ সেট করা আছে। এই রেঞ্জের মধ্যে কোনো অবজেক্ট এলে এটা মোবাইলে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো। যেমন সামনে কোনো অবজেক্ট বা আপনার মোবাইলের ছবি দেখা যাচ্ছে সামনে একটা রাডার সিস্টেম আমরা লাগিয়েছি, অর্থাৎ রাডার সিস্টেমে আমরা রেঞ্জ ঠিক করেছি 40 সেন্টিমিটার। এটা কোডিং করে চেঞ্জ করে আমরা রেঞ্জটাকে বাড়াতে বা কমাতেও পারি। এই রাডার সিস্টেম এটা শুনে দাঁড়া, এই রাডার সিস্টেমটা গ্রাউন্ড এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষেত্রে বিশেষ উপযোগী, অর্থাৎ আর্মিদের ক্ষেত্রে এটা বিশেষ সহায়তা করবে। এটা আর্মিদের এটা আকাশে যদি কোনো শত্রুপক্ষের মিসাইল বা অন্য কিছু আসে তখন সেটাকে ডিটেক্ট করে দিয়ে এটা সামনে আসলে এটা খুলে যাবে। যত কাছে আসবে লালটা তত বাড়তে থাকছে, আবার যত রেঞ্জটা কমে যাচ্ছে এটা লালটাও কমে যাচ্ছে, আবার যখন রেঞ্জের বাইরে চলে যাবে তখন আবার অটোমেটিকলি আবার কাজ শুরু করে দেবে। এটাকে কোডিংয়ের মাধ্যমে আমরা ঠিক করেছি। এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে কিছু বস্তু আসতে সমস্ত কিছু দেখাবে। এটা ইচ্ছা মতো চেঞ্জ করা যাবে। তো এটার মাধ্যমে আমরা গ্রাউন্ড এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, অর্থাৎ শত্রুপক্ষের কোনো মিসাইল আসলে এটা ডিটেক্ট করবে দিয়ে আমরা নিজেদের অ্যান্টি মিসাইলের মাধ্যমে সেই মিসাইলটাকে সেই নির্দিষ্ট জায়গায় কত ডিগ্রিতে আছে কোথায় আছে সেটা লক্ষ্য করে সেই দিকে মিসাইলটাকে ছোড়া যাবে, যার ফলে শত্রুপক্ষের মিসাইলটাকে ধ্বংস করা যাবে। তো এর পরের বৈশিষ্ট্য দেখে না, এর পরের বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমরা সেট করছি দুটি সোলার প্যানেল, অর্থাৎ গাড়িটি আমরা সোলার পাওয়ারের সাহায্যে আমরা চালাতে পারি। এছাড়া 12 ভোল্ট বা 6 ভোল্টের চার্জার দ্বারা আমরা গাড়িটিকে চালাতে পারি এবং একটা ব্যাটারি স্থাপন করা আছে। এছাড়া এখানে রয়েছে একটি পাওয়ার ব্যাংকের সুবিধা, অর্থাৎ মোবাইল বা কম্পিউটার চার্জ করা যেতে পারে। আর এই গাড়িটি সম্পূর্ণ সোলার প্যানেলের পাশাপাশি গাড়িটি চলার সময় অটোমেটিকলি গাড়িটি মোটরে এমন ফাংশন করা আছে এবং কানেকশন করা আছে যার ফলে গাড়িটি চলার সময় অটোমেটিকলি গাড়িটি চার্জ হয়ে যাবে, যার ফলে চার্জ করার প্রয়োজন পড়বে না। হ্যাঁ, আবার গাড়িটার সামনে রয়েছে আয়ার সেন্সার, যার মাধ্যমে গাড়িটা চলার সময় যদি গাড়ির সামনে কিছু চলে আসে অটোমেটিকলি একটা নির্দিষ্ট রেঞ্জের পরে অটোমেটিকলি ব্রেক লেগে যাবে, যার ফলে ধাক্কা লাগবে না গাড়িটা। এছাড়া আরও ফিচার্স আছে, যেমন এখানে আমরা রেডিও সেট করেছি, একটা ব্লুটুথ স্পিকারও সেট করেছি। এছাড়া গাড়িটির সামনে আছে একটা গ্যাস ডিটেকটিভ সেন্সার, মানে দেখা যাচ্ছে এই গ্যাস ডিটেকটিভ সেন্সারটা এলপিজি বা প্রোপেন জাতীয় গ্যাস, মানে যেগুলো পেট্রোলিয়াম থেকে আর কি মানে প্রডিউস করা হয়, সেই সমস্ত গ্যাসকে ডিটেক্ট করতে পারে। এবার দেখা যাচ্ছে আমাদের অসাবধানতার কারণে বিভিন্ন দুর্ঘটনা ঘটে, যেমন গ্যাস সিলিন্ডার লিকেজ বা বাস্টের মতো ঘটনা। সেক্ষেত্রে এই সেন্সারটি থাকার কারণে সেই সমস্ত গ্যাস লিকেজের কোনো মানে সম্ভাবনা পেলেই এই সেন্সারটি একটা তীক্ষ্ণ শব্দ উৎপন্ন করে, যার ফলে বোঝা যায় যে কোনো লিকেজের সম্ভাবনা তৈরি হয়েছে। হ্যাঁ, এছাড়া আরও দুটি আমাদের ফিচার্স আছে, যেমন এটা হচ্ছে স্মার্ট ওয়াটারিং সিস্টেম। স্মার্ট ওয়াটারিং সিস্টেমটা হলো আমরা যদি বাড়িতে জল তুলতে চাই সেক্ষেত্রে জল তোলার কাজে প্রথমে সুইচটিকে অন করতে হবে, এরপরে নির্দিষ্ট পরিমাণ জল তোলা হয়ে গেলে সুইচটিকে আবার অফ করতে হবে। কিন্তু এক্ষেত্রে জল তোলার ক্ষেত্রে সুইচটিকে অন করার পরে অফ করার কোনো দরকার পড়বে না, কারণ যেহেতু এখানে সেন্সার রয়েছে সেক্ষেত্রে একটা কোডিংয়ের মাধ্যমে একটা নির্দিষ্ট কোয়ান্টিটি সেট করা আছে। ফলে জল তোলার সেই নির্দিষ্ট ট্যাঙ্কারে জল তোলা হয়ে গেলে, সেই নির্দিষ্ট পরিমাণ জল তোলা হয়ে গেলে সেই সেন্সার থাকার দরুন এটা নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। ফলে আমাদের ইলেকট্রিসিটির সঞ্চয় হবে, যার ফলে আমাদের যে অপচয় হয় কারেন্ট চলে যাওয়ার পরে বা জলের অপচয় যেটা হয় সেটা হবে না, অটোমেটিকলি পাওয়ার অফ হয়ে যাচ্ছে। তো এছাড়াও রয়েছে রেন ওয়াটার ডিটেক্টিং সেন্সার, যার ফলে গাড়িটার উপর যদি বৃষ্টির জল পড়ে আর শুধুমাত্র বৃষ্টির জলটাকে সেন্স করবে, কারণ বৃষ্টির জলে অ্যাসিড থাকে, সেই অ্যাসিডটাকে সেন্স করার ফলে এটা রেজিস্ট্যান্স কমে যায়, যার ফলে সার্কিটটা পুরোটা রান করে এবং গাড়িটার উপরে তখন যদি বৃষ্টির জল পড়ে তখন সেটাকে ডিটেক্ট করে দিয়ে একটা ওয়ার্নিং দেয়, যার ফলে যে গাড়ির চালক বা যে অপারেট করছে গাড়িটাকে সে সতর্ক হতে পারে, যার ফলে গাড়িটা নিরাপদ থাকে। তো এই সমস্ত ফিচার্স ছিল এবং এছাড়াও এমার্জেন্সি সময়ের জন্য আমাদের এমার্জেন্সি ফ্যান এবং লাইটের সুবিধা আছে। তো লাইটটা এরকম হবে, এটা বাইরেও লাগানো যেতে পারে, ফ্যানও আছে এখানে। তো এই সমস্ত ফিচার, হ্যাঁ গাড়িটা রিমোট কন্ট্রোল গাড়ি, এখানে তার অনেক কিছু পড়ে আছে, সেই জন্য চালিয়ে এগিয়ে দেখাতে পারবো না, কিন্তু চালিয়ে দেখাচ্ছি। এই যে গাড়িটার চাকাগুলো চলছে, টেবিলটা অসমান থাকবে। তো আর এখানে তার অনেক পড়ে আছে, ওই জন্য এগাচ্ছে না, আটকে আছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। এই সকল সার্কিটটা তো অনেকটা বড়, তো 10টা সার্কিট আছে, বোঝাতে গেলে 1 ঘন্টা লেগে যাবে। আসল মেন উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধরনের সুবিধাকে একসঙ্গে এক জায়গায় করা, ওই জন্য মাল্টিপারপাস কার। নমস্কার। বায়ুর প্রভাবে এই টারবাইনের চাকা ঘুরিয়ে বায়ু শক্তি উৎপন্ন করা হয়। ভূগর্ভের জল দিন দিন কমে যাচ্ছে, তাই এটা কমানোর জন্য আমরা নদী থেকে ট্যানেল কেটে জলসেচের ব্যবস্থা এখানে দেখিয়েছি।
জল, পুকুর, নদী এগুলো জলাভূমি ভরাট করা উচিত নয়, যার ফলে ভূগর্ভের জল কমে যাচ্ছে, আমরা ট্যাপ এগুলোতে জল পাচ্ছি না। তার জন্য তবে নদী ভরাট করা উচিত নয়। এই জন্য আমরা প্রাকৃতিক শক্তি ব্যবহার করে এভাবে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারি, যার ফলে পরিবেশ দূষিত হবে না। আমাদের রেলের উপর অনেক বন্যপ্রাণী চলে আসে এবং তারা রেলের চাপে পড়ে মারা যায়, এবং সেই দুর্ঘটনা রোধ করার জন্য আমরা এই সিস্টেমটি তৈরি করেছি। সাধারণ অবস্থায় এখানে দেখা যাচ্ছে যে রেলে কোনো কিছু অবস্টিকেল নেই, গ্রিন সিগন্যাল দিচ্ছে। এবার যখনই কোনো বন থেকে কোনো প্রাণী এখানে চলে আসবে তখন এখানে রেড সিগন্যাল দিয়ে দেবে আর এখানে সাইরেনের শব্দ হবে, তখন ট্রেনের যে লোকো পাইলট ট্রেন থামিয়ে দেবে। আবার যখন সেটি দূরে সরে যাবে তখন ট্রেনে গ্রিন সিগন্যাল হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। হ্যাঁ, এখানে একটা সেন্সার আছে, এখানে হচ্ছে একটা লেজার লাইট লাগানো আছে আর এখানে এলডিআর সেন্সার লাগানো আছে। যতক্ষণ লাইটটা এলডিআরে গিয়ে পড়ছে ততক্ষণ গ্রিন সিগন্যাল, আর যখন এটা আটকে যাচ্ছে তখনই রেড সিগন্যাল হয়ে যাচ্ছে। এই সাইড দিয়ে আসে তখন হ্যাঁ, এই সাইড দিয়ে আমরা বোঝানোর জন্য এক সাইডে ব্যবহার করছি, দুই সাইডেই করতে হবে, সেটাকে দুই সাইডেই করতে হবে। থ্যাংক ইউ। আমার নাম বিক্রম মণ্ডল, আমি ক্লাস 10-এ পড়ি। হ্যাঁ, আমি বানিয়েছি ইলেকট্রনিক বেল বা বৈদ্যুতিক ঘন্টা। এবার আমরা বাড়িতে যে সমস্ত কলিং বেল ইউজ করি তার যে কার্য পদ্ধতি সেটা এখানে দেখানো হয়েছে, এবং কি এবার এটা কীভাবে তৈরি করা হয়। এটা তৈরি করার জন্য সাধারণ কিছু জিনিস যেমন এই বেল, তারপর এই লোহার পাতি এবং ইলেকট্রোম্যাগনেটটা তৈরি করা হয়েছে। ইলেকট্রোম্যাগনেটটা আমরা কীভাবে তৈরি করেছি, এটা তৈরি করার জন্য বাড়ি তৈরি করার যে লোহা হয় সেই লোহাটাকে প্রথমে ইউ আকৃতিতে বাঁকানো হয়েছে এবং তার উপরে তামার তার জড়ানো হয়েছে। আমরা জানি যদি তড়িৎ প্রবাহিত করা হয়, কারেন্ট দেওয়া হয়, তাহলে এটা চুম্বকে পরিণত হবে। এর ব্যাটারির আমরা একটা প্রান্ত এটার সঙ্গে যুক্ত করেছি এবং আর একটা প্রান্ত এটার সঙ্গে ইলেকট্রোম্যাগনেটের সঙ্গে যুক্ত করেছি। যখনই আমরা সুইচটা অন করব, এই সুইচটা অন করব, তখন এর মধ্যে তড়িৎ প্রবাহিত হবে এবং তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে এতে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে এবং তখন এই ম্যাগনেটিক ফিল্ড এতে সৃষ্টি হওয়ার ফলে এটাকে আকর্ষণ করবে। এটাকে আকর্ষণ করলে এটা এই বেলেকে ধাক্কা মারবে এবং আওয়াজ হবে, এবং এই বেলে ধাক্কা মারার ফলে এখানে বিচ্ছিন্ন হবে। এই বিচ্ছিন্ন হওয়ার ফলে এখানে কারেন্ট পৌঁছাবে না, তড়িৎ পৌঁছাবে না, এবং তার জন্য এর ম্যাগনেটিক ফিল্ড যে শক্তি সেটা শেষ হয়ে যাবে এবং আবার ছেড়ে দেবে এই লোহার পাতিকে। এইভাবে এই কাজটা দ্রুত হবে। এই আমাদের ইলেকট্রনিক বেল। হ্যাঁ, এটার ডায়াগ্রাম। আমার নাম নিবেদিতা মণ্ডল, আমরা এসেছি মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। তো আমরাতে যেহেতু ডিপ্লোমা এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তো আমরা সেই বেসিসে সেটার উপর নজর রেখে আমরা একটা ইরিগেশন সিস্টেমের মডেল বানিয়েছি, যেটার নাম হচ্ছে সোলার অপারেটেড ড্রিপ ইরিগেশন সিস্টেম। তো ইরিগেশন সিস্টেম তো আমরা সকলেই জানি, যেমন আর্টিফিশিয়ালি প্ল্যান্টের রুটে বা ক্যানোপি এরিয়াতে জল অ্যাপ্লাই করা। আর ড্রিপ ইরিগেশন সিস্টেম হচ্ছে ইরিগেশন সিস্টেমেরই একটা কন্ট্রোল মেথড, যেখানে জলটা ড্রপ বাই ড্রপ প্ল্যান্টের রুটে বা ক্যানোপি এরিয়াতে গিয়ে পৌঁছয়। তো আমি দেখাই একটু, এই যে দেখা যাচ্ছে ড্রপ ড্রপ জল পড়ছে। এতে কি হয়, চাষিরা আজকাল যে পদ্ধতিতে চাষবাস করে তাতে 50%-এর ওপরেই ওয়াটারটা ওয়েস্ট হয়ে যায়। এখানে যেহেতু ড্রপ বাই ড্রপ জল পড়ছে তাতে ওয়াটারটাও অনেকটা সেভ হয়, আর গাছে প্রপারলি শেকড়ে যেহেতু জল পৌঁছায় গাছের নষ্ট হয়ে যাওয়ারও ব্যাপার নেই, আর ঠিকঠাকভাবে গাছটা বৃদ্ধি পায়। আর এখানে পাম্প চালানোর জন্য তো একটা এনার্জির প্রয়োজন, সেখানে আমরা সোলার এনার্জি ইউজ করেছি, সেই জন্য এটার নাম দিয়েছি সোলার অপারেটেড ড্রিপ ইরিগেশন সিস্টেম। এখানে আমাদের সোলার এনার্জি ব্যবহার করার কারণ হচ্ছে, এমনিতে যদি আমরা ইলেকট্রিসিটি ব্যবহার করি তাতে রোজ সেটা চলবে, কারেন্টের বিলটাও অনেকটা ব্যাপার হবে। আর সোলার প্যানেল ইউজ করেছি তাতে কি হবে, ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা বেশি হলেও পরবর্তীতে আর খরচাটা হবে না। তো এখান থেকে আমরা সোলার প্যানেলের সাহায্যে পাম্পটাকে চালাচ্ছি। যে ওয়াটার সোর্স থেকে, এটা ওয়াটার সোর্স যে কোনো কিছু হতে পারে, সেটা পুকুর, নদী, নালা যে কোনো কিছু হতে পারে, সেটা থেকে বাইপাস অ্যাসেম্বলির মাধ্যমে জলটা সিস্টেমে আসছে। এটা হচ্ছে হাইড্রোসাইক্লোন ফিল্টার, যেখানে জলটা স্পিডে ঢুকছে, দিয়ে ঘুরতে থাকছে। এর ফলে যদি কোনো ভেতরে বালি বা পাথর টাইপের কিছু থাকে সেটা তো অনেকটা ভারী হয়, সেটা নিচে থিতিয়ে পড়ছে আর ফিল্টার হওয়া জলটা আবার বাকি সিস্টেমে চলে আসছে। এটা হচ্ছে ভেঞ্চুরি মিটার, যেটাতে আমরা যদি ল্যান্ডে ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে চাই সেটা আমরা ইনজেক্ট করতে পারি এখানে। হ্যাঁ, এটা হচ্ছে স্যান্ড ফিল্টার, মানে এর ভেতরে বালি থাকে, দিয়ে জলটা ওই বালির মধ্যে দিয়ে পাস হয়। এতে কি হয়, বাকি যদি কোনো কিছু থেকে যায়, পাতা বা ওরকম টাইপের কিছু, সেটা ফিল্টার হয়ে যাবে। এই দুটো ফিল্টারেও যদি কোনো কিছু ফিল্টার, মানে সূক্ষ্ম জিনিস যদি ফিল্টার হতে থেকে যায় তাহলে স্ক্রিন ফিল্টারে সেটা ফিল্টার হয়ে যায়। আর এটা হচ্ছে এআরভি, মানে এয়ার রিলিজ ভালভ। পাম্পের ভিতরে যদি এয়ার থাকে তাহলে তো ঠিকঠাকভাবে সিস্টেমটা চলবে না, হ্যাঁ প্রবলেম দেখা দিতে পারে, তো এটা থেকে এয়ারটা রিলিজ হয়। আর এটা হচ্ছে এনআরভি, মানে নন রিটার্ন ভালভ।
যেখানে জলটা অনেক সময় ওয়াটার সোর্সে আবার ব্যাকফ্লো করে যায়, তো সেটা তো ফিল্ডে পৌঁছবে না, সেই জন্য এটা যেন রিটার্ন না করতে পারে জলটা, সেই জন্য এটা একটা নন রিটার্ন ভাল্ব লাগানো হয়েছে। এটা সিভি মানে কন্ট্রোল ভাল্ব, জলটা যতটা পরিমাণে যাবে সেটা আমরা কন্ট্রোল করতে পারবো। এটা সাবমেন লাইন থেকে মেন লাইনে জলটা আসছে, তারপর ল্যাটারাল লাইনের সাহায্যে এখানে ড্রিপার যেটা দেখালাম আগে, এখানে ড্রপ বাই ড্রপ জলটা পড়ছে। হ্যাঁ, এটা পুরো সিস্টেমটা, এটা প্রসেস। জলটা ওয়েস্ট হচ্ছে না, জলটা ওয়েস্ট হচ্ছে না, প্রপারলি রুটে গিয়ে পড়ছে। থ্যাংক ইউ। পাড়া থেকেও আমরা কিছুটা প্লাস্টিক সার্ভের মাধ্যমে প্লাস্টিক কালেক্ট করলাম। এরপরে আমরা এখানে প্লাস্টিকগুলোকে দেখুন এখানে আলাদা আলাদা করেছি, এবার এখানে সেগ্রিগেট করেছি। তো সেখানে আমরা এই ধরনের প্লাস্টিক ইউজ করেছি, আবার এই ধরনের প্লাস্টিক নিয়েছি। আমরা মেনলি এই প্লাস্টিকটা এখানে ইউজ করেছি। এরপরে এখানে দিয়েছি, এটাকে প্লাস্টিকটা দেওয়ার পরে এটাকে সিল করে দিয়েছি, ভালোভাবে সিল করা হয়েছে। এরপরে আমরা যখন এখানে হিট দেব, হিট দেওয়ার পরে এটা যখন প্লাস্টিকগুলো যখন গলবে তখন এই গ্যাসটা আসবে। গ্যাসটা এখান থেকে যখন আসলো, এসে এবার জিনিসটা গরম, তো ওই গ্যাসটা এই ওয়াটার বাথ এখানে সিস্টেম করা রয়েছে, তাহলে সেক্ষেত্রে এটা যে আমার ডোবানো আছে, তো ওখানে কুলিং সিস্টেমে একটা কনডেনসেশন হবে এখানে। সেই কনডেনসেশনের মাধ্যমে আমি দেখতে পাবো যে এই ফিউলটা এখানে জমা হচ্ছে, তো জমা হচ্ছে। এবার ধরে নিন এটা তো একটা হিটিং চেম্বার, তো এখানে একটু অনেক সময় হিট হয়ে যায় কিছুটা, তো সেক্ষেত্রে যতটা এখানে কনডেন্স হতে পারছে না ততটা এখান থেকে এসে এখানে কনডেন্স হচ্ছে। এখানে কনডেন্স হওয়ার ফলে বাকি যতটা দরকার এখানে এটা কনডেন্স হয়ে যাচ্ছে, দিয়ে যে বাকি যে গ্যাসে যেটা আর কিছু নেই সেটা এখান থেকে রিলিজ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আপাতত এখানে এসে যে 1 ঘন্টা চালাতে পেরেছি, সেই 1 ঘন্টার মধ্যে থেকে মোটামুটি 150 ml একটু বেশি, তো সেটাকে আমরা কিছুটা শো আপ করার জন্য এখানে রেখেছি। এটা আর এই তেলটাই হ্যাঁ এখানে আমি ঢালা রয়েছে, এটা জ্বলছে ওই তেল। এবার এই লিকুইডে যখন আমি পিউরিফাই করব, তো সেক্ষেত্রে আমি ডিজেলের সমসাময়িক যে জিনিসটা পাবো সেটা দিয়ে আমি ডিজেল চালিত যেসব যানবাহন সেগুলো আমি চালাতে পারি। এছাড়াও এর মধ্যে যে রেসিডিউটা থেকে গেল সেটাও আমি প্লাস্টিক দিয়ে যে রোড তৈরি হয় সেটার কাছামাছি আমি এটাকে ইউজ করতে পারি। তার মানে আমার পুরো প্লাস্টিকটা এখানে রিসাইকেলড হয়ে গেল, যেটা এনভায়রনমেন্টে গেলে সেখান থেকে যে টক্সিনগুলো বেরোয় সেগুলো গ্রাউন্ড ওয়াটারকে কন্টামিনেট করে, সেটা করতে পারছে না। তাছাড়াও খোলা এয়ারে যখন আমি ওটাকে করছি, তো সেক্ষেত্রে মাইক্রোপ্লাস্টিকগুলো এয়ার তো এক জায়গায় দাঁড়িয়ে নেই, মিশছে এবং আমাদের দেহে যাচ্ছে, ক্ষতি করছে, তো সেটা করতে পারলাম না, একটা ফিউল আমি পেয়ে গেলাম। হ্যাঁ, এটা কাজে লাগছে। এছাড়া এবার ধরে নিন যদি বলি যে পেট্রোল আর ডিজেল আমি তাহলে কেন ব্যবহার করব না, এটা কেন করবো, তাহলে আমি বলবো যে পেট্রোল আর ডিজেল দিন দিন এত শেষ হয়ে আসছে যেটা আমাদেরকে নেচার দিচ্ছে, তো আজ হয়তো আমি এটা 100 টাকায় পাচ্ছি, কিন্তু যখন এটা একদম শেষ হয়ে যাবে দেখা যাবে হয়তো সাধারণ মানুষ এটাকে আর কিনতেই পারবে না। তো তখন আমাদেরকে সাধারণ মানুষের জন্য তখন হয়তো এইটাতে বা এই ধরনেরই আরও যেসব রিসাইক্লিং এর উপর আসতেই হবে। তো এই জন্যই আমার এই ভাবনা। এখন আমি জ্বালানি, তার কারণ হচ্ছে অলরেডি এখানে তো এই যেসব জিনিসগুলো আছে কাগজ, তারপরে এগুলো তো খুবই হাইলি ইনফেক্টিভ, তো এবার একটা অ্যাক্সিডেন্ট হতে হতে খুব বেঁচেছে। যখন ওই 1 ঘন্টা আমি বললাম না যে আমি 1 ঘন্টা চালিয়েছি, তো এতটা হয়েছে, যেটা আমি কিছুটা এখানে ঢেলেছি আর কিছুটা এখন চালিয়ে দেখাচ্ছি, যতক্ষণ এটা চলে আবার না হয় আবার বাকিটা একটু ঢালবো, এরকম। হ্যাঁ, এখন নেই, বেশ খানিক্ষণ আগে, এখন ঠান্ডা হয়ে গেছে। গুড আফটারনুন, গুড ইভিনিং। আমার নাম হচ্ছে সৌমনীল শাহ, আমার পার্টনার রনিত মণ্ডল। সো আমাদের মডেলটা হচ্ছে বেসিক্যালি একটা হোম বা একটা হাউস কীভাবে নিজেদের লাইফস্টাইলকে চেঞ্জ করে কীভাবে নিজেদের সোসাইটিকে ইন্সপায়ার করতে পারে একটা ইকো ফ্রেন্ডলি সোসাইটি তৈরি করার জন্য। সো এখানে প্রথমে দেখানো হয়েছে একটা হাউস। এই হাউসে প্রথমে আমরা জানি রেইন ওয়াটার আমরা হারভেস্ট করতে পারি। সো এখানে রুফের মধ্যে আমরা রেইন ওয়াটারটাকে এখানে আমরা হারভেস্ট করব, এখন সেখান থেকে পাইপের মাধ্যমে এই ট্যাঙ্কের মধ্যে স্টোর করতে পারি। এই স্টোরড ওয়াটারটাকে আমরা ফিল্টার করে বিভিন্ন কাজে গাছে জল দেওয়ার ক্ষেত্রে অথবা বিভিন্ন হাত ধোয়ার ক্ষেত্রে বা অন্য কাজে ব্যবহার করতে পারি। সেকেন্ডলি এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে দেখানো হয়েছে সিঙ্ক ওয়াটার, মানে বেসিনে হাত ধোয়ার পর যে জলটা পড়ে থাকে, মানে ওয়েস্ট মেটেরিয়ালটা, সেই জলটাকে আমরা ওয়েস্ট না করে কি করতে পারি, আমরা সিঙ্ক মানে টয়লেটের মধ্যে ফ্লাশের মধ্যে সেটাকে স্টোর করতে পারি। সেই স্টোরড ওয়াটারটা পরবর্তীতে আমরা আবার ইউজ করতে পারি। এক্ষেত্রে কি হবে, জলের অপচয়টাও কমবে এবং সেই জলের অপচয় কমার ফলে কি হবে, আমরা জলের বিভিন্ন ইউজ করতে পারছি এক্ষেত্রে।
থার্ডলি এখানে দেখানো হচ্ছে অ্যালগি ট্যাঙ্ক। হ্যাঁ, অ্যালগি ট্যাঙ্ক একটা নতুন ভাবনা। এই অ্যালগি ট্যাঙ্কের মধ্যে বেসিক্যালি একটা ভ্যাকিউম লাইক পাম্প থাকে। সেই পাম্পটা কী করে, এনভায়রনমেন্ট থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে ভিতরে ইনহেল করে এবং এই অ্যালগির মধ্যে রাখা বিভিন্ন অ্যালগিগুলো ফটোসিনথেসিস করতে পারে আলোর উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে, যেহেতু এখানে একটা ফটো সেন্সার রয়েছে। এই ফটো সেন্সার বা আলোর সূর্যালোকের উপস্থিতিতে এখানে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া চলে, তারপরে যে পরিমাণ অক্সিজেন প্রডিউস হয় সেই অক্সিজেনটা পরবর্তীতে এনভায়রনমেন্টে এনগালফ করা মানে ছেড়ে দেওয়া যায়। আর এটা সবথেকে বড় মানে অ্যাডভান্টেজ হচ্ছে হলো একটা 600 লিটারের অ্যালগি ট্যাঙ্ক যতটা পরিমাণ অক্সিজেন প্রডিউস করতে পারে, একটা 10 থেকে 15 বছর বয়সের একটা উদ্ভিদ বা গাছও সেম পরিমাণ অক্সিজেন প্রডিউস করতে পারে। সো আমাকে 10 থেকে 15 বছর আর অপেক্ষা করতে হচ্ছে না সেই পরিমাণ অক্সিজেন লেভেল পাওয়ার জন্য। লাগানোর জন্য এখন জায়গাও কম হচ্ছে। হ্যাঁ, আমরা কম জায়গাতে একটা 600 লিটারের ছোট্ট একটা ট্যাঙ্কের মধ্যে, যদি ঘাসের কথা বলা হয়, একটা 200 স্কোয়ার ফুটের ঘাস যে পরিমাণ অক্সিজেন প্রডিউস করতে পারবে, একটা 600 লিটার অ্যালগি ট্যাঙ্ক সেম পরিমাণ অক্সিজেন প্রডিউস করতে পারবে। আমরা এটা গার্ডেনেও করতে পারি কিংবা বাড়ির ছাদেও করতে পারি। এটা প্রথম সার্বিয়াতে ইউজ করা হয়েছে, ইন্ডিয়াতে এখনো আসেনি। কনসেপ্টটাই জানা নেই। হ্যাঁ, তো আমাদের ফিফথ হচ্ছে হলো বারবার শপ, অর্থাৎ সেলুনে গিয়ে আমরা যে চুল কাটি, সেই চুল কাটার পর যে ওয়েস্ট মেটেরিয়ালগুলো পড়ে থাকে চুলগুলো, সেইগুলো থেকে আমরা যদি কালেক্ট করি, আমরা জানি চুলের মধ্যে কেরাটিন প্রোটিন রয়েছে, সেই প্রোটিনটাকে পাওয়ার জন্য আমরা যদি চুলগুলোকে কালেক্ট করি, সেটাকে যদি কোনো কন্টেনারের মধ্যে রেখে তার মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা যে কোনো বেসিক বা ক্ষারীয় পদার্থ দিয়ে যদি সেটাকে ওয়াটার দিয়ে হিট করা হয়, তাহলে কি হয়, প্রোটিনগুলো আনফোল্ড হয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, লিকুইড অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় এই কন্টেনারে। এই কন্টেনারের লিকুইড অ্যাসিডগুলো আমরা পরবর্তীতে আমরা জানি অ্যামাইনো অ্যাসিড একটা খুব ভালো এবং উন্নত মানের প্রাকৃতিক জৈব সার, সেটাকে আমরা কি করতে পারি, খেতে বা গাছে আমরা দিতে পারি, ফলে গাছের ফলন বৃদ্ধি বাড়ে। তারপর দেখানো হচ্ছে এখানে গার্বেজ সেপারেশন কীভাবে করা যায়, এটা প্রত্যেক বাড়িতেই বর্তমানে করা হচ্ছে, যে বায়োডিগ্রেডেবল নন বায়োডিগ্রেডেবল কন্টেনারের মধ্যে কীভাবে রেখে আমরা গার্বেজকে সেপারেট করতে পারি। তারপর এখানে দেখানো হচ্ছে ভার্টিক্যাল গার্ডেন, মানে বাড়ির দেওয়ালে বাইরের দিকে সূর্যের উপস্থিতিতে এখানে আমরা বিভিন্ন প্লাস্টিকের বটল বা কন্টেনারের মধ্যে মাটি ভরে তার মধ্যে গাছ প্ল্যান্ট করতে পারি, গার্ডেনিং করতে পারি। তারপর তারপর এখানে ভার্মিফর্ম কম্পোস্ট দেখানো হয়েছে, যে আমরা বাড়িতে মাটির মধ্যে গর্ত করে তার মধ্যে গোবর বা সবজি খোসা বিভিন্ন জৈব বর্জ্য পদার্থগুলোকে ছেড়ে তার মধ্যে যদি কেঁচো ছেড়ে দিই, সেগুলো কী করবে, কেঁচোগুলো কী করবে, মাটিগুলোকে ডিকম্পোজ করে, গোবরগুলোকে ডিকম্পোজ করবে এবং ডিকম্পোজ করার পর সেগুলো একটা উন্নত মানের সার বা মাটি তৈরি করতে পারবে। এবং লাস্টলি এখানে দেখানো হচ্ছে প্লাস্টিক ম্যানেজমেন্ট। আমরা বলে থাকি যে প্লাস্টিকের ব্যবহার খুব যতটা পারা যায় কমাতে হবে, কিন্তু বর্তমানে প্লাস্টিক এতটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আমরা চাইলেও সেই প্লাস্টিকের ব্যবহারটাকে কমাতে পারছি না। সেই জন্য আমরা একটা বিকল্প পদ্ধতি বের করেছি, যে আমরা বাড়ি থেকে বিভিন্ন প্লাস্টিকের র্যাপারগুলোকে যদি কালেক্ট করতে পারি বা প্লাস্টিকগুলো কালেক্ট করতে পারি, সেইগুলোকে যদি আমরা কোনো প্লাস্টিক কন্টেনারের মধ্যে ভরে সেটাকে যদি এয়ারটাইটভাবে প্যাক করি, তাহলে কি হবে, সেই প্যাক স্ট্রাকচারগুলোকে বলা হয় এক একটা ইকো ব্রিক। এই ইকো ব্রিকগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন খুব শক্তিশালী এবং ডিউরেবল হয়। এই ডিউরেবিলিটির জন্য এগুলো দিয়ে এখন বর্তমানে রাস্তাও তৈরি করা যেতে পারে। বর্তমানে আহমেদাবাদ, গুজরাট, আহমেদাবাদ, কর্ণাটকের দিকে এই পদ্ধতিতে রাস্তা তৈরি করা হচ্ছে। আর বর্তমানে আমাদের কাদির সাইডে যে বিভিন্ন বাঁধ রয়েছে, বাঁধের ক্ষেত্রে এগুলো বস্তার মধ্যে ভরে বাঁধ দেওয়া হচ্ছে। হ্যাঁ, সো হ্যাঁ হ্যাঁ পিচের বদলে মানে পিচ তো দেওয়া যেতেই পারে উপরে, কিন্তু এটা এতটা শক্তিশালী, আমি পিচের গলনটা পর্যন্ত এটা সহ্য করতে পারবো। হ্যাঁ, এতটা মানে খুব কম্প্যাক্ট এবং শক্তিশালী। হ্যাঁ, হচ্ছে মানে প্লাস্টিকটা মানে আর কি আর মানে নর্মালি এনভায়রনমেন্টে পড়ে থাকছে না, তার রিউজ হচ্ছে, রিসাইকেল হচ্ছে সেই প্লাস্টিকগুলো। এখানে আমাদের সোলার সিস্টেম দেখানো হয়েছে, যে সিলিকন নির্মিত সোলার প্যানেল যেগুলো আমরা বাড়িতে লাগাতে পারি। জানি আমরা খুব খরচ বেশি হয় এক সময়ের জন্য, কিন্তু পরবর্তীতে আর সেরকম কোনো খরচ থাকে না। হ্যাঁ, না তার ইনস্টলেশনই যা পরিমাণ খরচ হয়, পরে সেরকম আর কোনো খরচ হয় না। আর এটার ডিউরেবিলিটি অনেকটা বেশি, 15 থেকে 16 বছর পর্যন্ত চলে যেতে পারে একটা সোলার প্যানেল। হ্যাঁ, সোলারটা অ্যাভেলেবল। এখন তো সরকার থেকেও দিচ্ছে 85% অফে। সরকার থেকে এখন দেওয়া হচ্ছে 85% অফে করে দেওয়া হচ্ছে সোলার সিস্টেম। আমাদের এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এখন পোস্ট অফিসে অ্যাপ্লাই করতে হচ্ছে। হ্যাঁ, এখানে তো এমনি পাওয়াই যায়। এখন সরকার থেকে হেল্প করছে সোলারের জন্য।
পরবর্তীতে হচ্ছে একটি ব্লাড পাম্প। এই ব্লাড পাম্পটি ব্লাডকে পাম্প করে উপরে যাচ্ছে। এখানে আছে হেপারিন। হেপারিন হলো এমন একটি পদার্থ যা রক্ত প্রবাহে রক্ত চঞ্চলে বাধা দেয়। এখানে হেপারিন পুশ করা হচ্ছে কারণ পাইপের মধ্যে যেন রক্তটি জমাট বেঁধে না যায়, এটি যেন লিকুইড ফর্মে থাকে। পরবর্তীতে আছে একটি মনিটর। এই মনিটরটি রক্তের চাপকে মেজার করছে। এই ফিল্টারে রক্তটি পরিশ্রুত হয়ে এখানে এয়ারটাপে এসে পৌঁছাচ্ছে। পরিশ্রুত হওয়ার পর শিরায় রক্তচাপকে মেজার করছে এবং রক্তে আরো কিছু বায়ু এয়ার ডিটেক্টরের মাধ্যমে ডিটেক্টর পরিশ্রুত থাকে শিরার মাধ্যমে মানবদেহে আমাদের লাইটগুলো থাকবে সেটা এই পদ্ধতিটি অবিরাম চলতে থাকে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত। এটি সপ্তাহে প্রায় 2 দিন করা হয় এবং এর সাহায্যে আমরা মৃত্যুপথে আগমন করা ব্যক্তিকে কিছু দিনের জন্য হলেও বাঁচিয়ে রাখতে পারি। ফ্যাক্টরি থেকে যত সব ধোঁয়া বেরোচ্ছে সেগুলো কি এয়ার পলিউশন করছে, এয়ার পলিউটেড হচ্ছে। এটাকে একটু কমানোর জন্যই আমরা আমাদের এই প্রচেষ্টা। তো এটা হচ্ছে টারবাইন, মানে এটা হচ্ছে মোটর দিয়ে এটা কন্টিনিউয়াস রোলিং হচ্ছে, ঠিক আছে, যে রোল হচ্ছে, ঠিক আছে। তো এটা রোল হওয়ার কারণে এর একটা ধোঁয়া যেটা বেরোচ্ছে এই ভেজা কাপড়টা অ্যাবজর্ব করছে, দেখতে পাচ্ছি কালো কালো একটু ছাপ রয়েছে, ঠিক আছে, অ্যাবজর্ব করছে এবং এটা জলে গিয়ে মিশে যাচ্ছে। ফ্যাক্টরি কি হয় নদী কেন্দ্রিক অঞ্চল ধরেই হয়। তো আমরা কি করবো, নদী কেন্দ্রিকের একটা অংশকে আমরা নিয়ে আমরা সেটাকে ড্যাম তৈরি করার পর সেটাকে ইউজ করবো এইটার কাজের জন্য। ইউজ করার পর যেই জলটা টক্সিক জল থাকবে সেই জলটাকে আমরা আবার পিউরিফাই করে কেমিক্যাল মাধ্যমে পিউরিফাই করে সেটাকে আবার ফ্যাক্টরির কাজে লাগাতে পারি এবং জলে যে কার্বনটা আছে সেটাকে আলাদা করে সেটা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। এই বৃষ্টির জলটা এসে যায় আমাদের একটা ফিল্টারে। এই ফিল্টারটা SS304 ফিল্টার লাগানো থাকে, যার থেকে এর অনেকটা ব্যাকটেরিয়া এবং নোংরা একদিক থেকে বাইরে চলে যায় আর একদিক থেকে অন্য ফিল্টারে চলে যায়। এই জলটা আমরা ব্যবহার করতে পারি কিন্তু খেতে পারি না, কিন্তু এর মধ্যে এখনো অনেকটা অন্য। তাই এটা এই ফিল্টার কথা না, এর মধ্যে লাগানো থাকে একটা SS308 মডিউল প্লাস ফিল্টার। এই ফিল্টারটা অণুবা এবং ব্যাকটেরিয়া মেরে দেয় আর মডিউলটা যে জলটা ফিল্টার হয়েছে ওকে বাড়ির মধ্যে আর যে জলটা ফিল্টার হতে পারেনি ওকে একটা কুয়োর মধ্যে পৌঁছায়। এই কুয়োর মধ্যে জলটা চলে যায় আমরা 40 লিটার জল পাঠাই তাতে 10 লিটার ফিল্টার হয়, কিন্তু 30 লিটার জল নোংরা জল বেঁচে থাকে। সেই নোংরা জল কুয়োর মধ্যে আমরা পাঠিয়ে দিই যাতে আমাদের এইটা রাস্তাটা আর এইটা পানকে প্যাকেট করে দিয়েছে, পানের এইটা প্যাকেট হয়েছে। আর এই যে কাঁচা পান থেকে আমরা শরবত করে খাওয়াচ্ছি। কাঁচা পান এখানে দিয়েছি লেবু, এখানে দিয়েছি বাদাম, কিশমিশ, একটু দই, এরকম দিয়ে আমরা একটা লস্যি যেরকম তৈরি করে পান খাওয়াচ্ছি এবং অসাধারণ স্বাদ এবং সকলেই খাচ্ছেন। এক্ষুনি করে দিচ্ছি, দেখাচ্ছি। দেওয়া ছিল আরে পান দেখি পান পান দিয়েছেন? আচ্ছা, পান দিয়েছি দুটো, বাদাম দিয়েছি, কিশমিশ দিয়েছি, মৌসুমি লেবু দিয়েছি, বিট লবণ দিয়েছি, চিনি দিয়েছি, পানের চা হিট করেছে পান পানীয়। হ্যাঁ, এখানে প্রচুর মানুষ খেয়েছে, সমস্ত ভিড় আমার দিকে এসেছিল। আচ্ছা, যে পানের কেমন করে চা তৈরি দেখতে চাই।
আর এটা দেখুন, এই যে গুটকার নেশা ছাড়াবে পানের গুঁড়ো। হ্যাঁ, গুটকার নেশা ছাড়াবে। আমাদের চিরাচরিত পানের এমনই গুণ রয়েছে যে গুটকা খৈনি যারা খাচ্ছে তারা শরীর খারাপ করছে, ক্যান্সারের কারণ হয়ে যাচ্ছে, এবং আমাদের এই প্যাকেটজাত ড্রাই পান খেলে তাদের ওই নেশা মুক্তি ঘটবে, এবং এটা ছোট বাচ্চারাও খাবে। আমরা বলছি যারা ভাত ডাল খেতে পেরেছে 3 বছরের ঊর্ধ্বে সবাই খাবে। আর এটা কিন্তু এখন আর পান নেই, ফুড হয়ে গেছে। এটা আমাদের ফুডের লাইসেন্স পেয়েছি, অর্থাৎ এটা ফুড সিকিউরিটি। এটা হচ্ছে গিয়ে ফেসাই পেয়েছি, যেটা সারা ভারতবর্ষে বিক্রি করার মতো আমাদের ক্ষমতা রয়েছে। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন যাদবপুর ইউনিভার্সিটি ফুড অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের ছাড়পত্র দিয়েছে। অ্যানালিসিস করা হয়েছে যে এটা শরীরের পক্ষে কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না, তারপরেই আমরা বিক্রি শুরু করেছি। হ্যাঁ, অনেক ব্যাপার আছে। দেখুন, এই আমরা জেলাতে প্রথম হয়েছি, হর্টিকালচার উৎসবে আমরা প্রথম হয়েছি, এবং এখানেও ভিড় পড়েছিল। সাধারণ চা বন্ধ হয়ে গেছে, আমাদের চা, শুধুই আমাদের চা। হ্যাঁ, আচ্ছা দেখুন, ফেলে দেওয়া, এটা প্রথমের দিকে ফেলে দেওয়া পান থেকে সুস্বাদু পানীয় তখন এত ভালো তৈরি হয়নি প্রথমের দিকে। তখন এটা পশ্চিমবঙ্গ সরকারের আমাদের কৃষি দপ্তর আমাদেরকে একটা পারমিশন দিয়েছে, সমস্ত মেলাতে আপনি বিক্রি করতে পারেন। হ্যাঁ, এইভাবে আমরা এগিয়ে চলেছি। এখন আপনাদের আমরা তৈরি করে দেখাবো। আমার বাড়ি তমলুক মহিষাদল। এটা বৃষ্টি পান, এটা খুব দামি পান, আপনারা জানেন। আচ্ছা, এই পানটা আমি নিলাম, বোঠাটা কেটে ফেলে দিলাম, পানটাকে কুচি কুচি করে দিলাম, দিয়ে দিলাম। এইবার আমি এটাতে খানিকটা চিনি দেব। চিনি দিলাম। এইবার আমি এটাতে খানিকটা দই দিচ্ছি, দই। দেখছেন, দই দিচ্ছি, টক দই আছে। আচ্ছা, এরপরে আমি দিলাম, এরপরে আমি কিশমিশ আর বাদাম, বাদাম ভেজানো আছে, কিশমিশ বাদাম, এটা কাজু বাদাম দিলে আরও ভালো হয়। এটাই বাদাম দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমি এখানে লেবু আছে, মৌসুমি লেবু আছে, এটা শেষের দিকে দেব। আচ্ছা, এইবার আমি সাধারণ খানিকটা জল দিয়ে দেব, একটুখানি জল দিচ্ছি, দেখুন অল্প জল। এইবার এটা দেখুন, এইটা দেখুন, এইগুলো একটু মাখামাখি, এটা লেই মতো হয়ে যাবে। এটা দেখুন, আমি চাপিয়ে দিচ্ছি। এবার আমি সুইচটা অন করব। প্রত্যেকটা ঋতুতে আচ্ছা, আমি একটু খুলে দেখবো কেমন অবস্থায় এসছে। দেখুন, একটা তরলের মতো আসছে। এখানে দেখুন, আর একটু বাকি আছে। শরবত, চা, আর একটু জল দেবো। বাজারে যে ফেস ওয়াশ আমরা ব্যবহার করি সেগুলো কেমিক্যালি প্রসেস, এগুলো ন্যাচারাল, মধু দিয়ে বানানো। এটা দেখুন তৈরি হচ্ছে, আর একটু বাকি আছে প্রসেস। এটা আমি ঢেলে দিচ্ছি। এবার এইবার প্রয়োজন মতো জল দেব। শরবত হচ্ছে, পান পাতা দেওয়া হয়েছে, কাঁচা পান দেওয়া হয়েছে। এইবারে আমি একটু লবণ দেব।
আছে, কাটা আছে, এই যে খনিজ লবণ, খনিজ লবণ। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনাদেরকে যে কটা মডেল দেখালাম তার মধ্যে কোন মডেলটা সবচেয়ে ভালো লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তর দিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগির নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য এটা দেওয়া আছে, খানিকটা দেওয়া আছে, আমি শেষে আর একটু দিয়ে দেব। আদা দিয়ে দিলাম, এইবার আমি একটু লেবু দিয়ে দেব। হ্যাঁ, লেবুটা লাস্টে দিচ্ছি। এবার দেখুন, আপনাকে একটু টেস্ট করাবো, তারপরে আমি আরেকবার মিক্সচারে তুলবো। চিনিটা ঠিক হয়েছে কিনা আপনাকে বলতে হবে। আপনি এটা খেয়ে বলুন চিনি আপনার আরও কি লাগবে। ঠিক আছে, আমি এটার জন্য অপেক্ষা করছিলাম, জলটা দেবো, গরম দেবো একটু, এইটা হয়ে যায়। আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। এই চিনির পরিবর্তে মধু দিতে পারি, আমরা মধুও দিই, তখন মানে একটু দাম বেড়ে যাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনাদেরকে যে কটা মডেল দেখালাম তার মধ্যে কোন মডেলটা সবচেয়ে ভালো লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তর দিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগির নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।